তারেক রহমান, আপনি মস্ত বড় ভুল করেছেন, এর জন্য আপনার কাফারা দিতে হবে। ঢাকা মহাসমাবেশ থেকে এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে। তারেক রহমান, আপনার শিক্ষা হয়তো বেশি থাকতে পারে, আপনার চাইতে জ্ঞান আল্লাহ আমাকে কম দেয় নাই। তারেক রহমান, আমার সৌভাগ্য যদি হয় আপনার সাথে টকশোতে বসতে চাই। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে এমন কিছু তথ্য শেয়ার করব যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে। তারেক রহমান, আপনার শিক্ষা হয়তো বেশি থাকতে পারে, আপনার চাইতে জ্ঞান আল্লাহ আমাকে কম দেয় নাই। তারেক রহমান, আমার সৌভাগ্য যদি হয় আপনার সাথে টকশোতে বসতে চাই, ধরিয়ে দিব বিএনপির কোন কোন জায়গায় ভুল আছে। আজকে সারা বাংলাদেশের মানুষকে চ্যালেঞ্জ করে বলি, যারা আমাকে পাগল বলতেছেন, জুকার বলতেছেন, টোকাই বলতেছেন, আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করছি, যদি বাপের পোলা হইয়া থাকেন এই হকারের সাথে টকশোতে বসেন। বিএনপির কত বড় নেতা আমি দেখবো। টকশোতে বসেন, 5 আগস্টের পরে বিএনপির কোন কোন নেতা জাতির সাথে গাদ্দারি করছে এদেরকে নেতা করে দিব জাতির সামনে। প্রয়োজনে তারেক রহমানের সাথেও আমি টকশোতে বসতে রাজি এদেশের একজন নাগরিক হিসাবে। তারেক রহমানের ভালোর জন্য তারেক রহমানের কাঠের চশমা সরিয়ে দিয়ে বলবো, এই তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির ভিতরে এই নেতা আপনার বিএনপিকে ধ্বংস করার জন্য বসে আছে। তারেক রহমান যদি আমার সামনে টকশোতে বসে, তারেক রহমানকে আমি ধরিয়ে দিতে চাই যে এরাই বিএনপির শত্রু। বিএনপি 17 বছর একটা বালির টাক সরাইতে পারে নাই। বিএনপি শেখ হাসিনার একটা চুল ছিটতে পারে নাই 17 বছর। যখন ছাত্র জনতা মিলে আওয়ামী লীগকে সবাই দিছে, বিএনপি এসে দুমদুম কিল আরম্ভ করছে। এটাই বিএনপি বাঘ হাইজা গেছে। আসলেই তো বিএনপির নেতারা কাগজের বাঘ, সেটা 17 বছরে প্রমাণ হয়েছে। যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসীরা আওয়ামী লীগকে বিতর্কিত না করতো, আরো 100 বছর বিএনপি আন্দোলন করো, শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমতাচ্যুত করতে পারতো না। বিএনপির সেই ক্ষমতা নাই। আজকে বিএনপি নেতাদেরকে বলি, ছাপা মারতেছেন ভাই, আমরা তো দেখেছি পল্টনে চেয়ার নিয়ে বসে খালি পিছনে তাকাইতেন, কোন সময় পুলিশ আসে থুস করে আবার আপনারা দৌড় দিয়েছেন। বিএনপির অনেক নেতাকে দেখছি পুলিশ আসার সাথে সাথে কর্মীদের পালাইয়া নেতা দৌড়াইয়া পালাইছে। কত বড় বাঘের বাচ্চা আপনারা, আমরা দেখেছি বাবা। আপনারা হচ্ছেন কি জানেন? কাগজের বাঘ। অতএব আমাদেরকে ভয় দেখাবেন না। ছাত্র জনতা যারা আছে তারা হয়তো আপনাদের উপরে হারিকেন এবং টর্নেডোর উপর সওয়ার হবে। সেই দিন বোঝা যাবে আপনাদের কলিজা কত বড় বাবা। এখনো কি আপনারা আমাদেরকে ভয় দেখান? সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের লোক তো ভীষণ খুশি, মেরে দিয়েঙ্গে, মার দেঙ্গে। এখন তো দিল্লিতে গিয়ে সবাই, আমি তো হিন্দি ভাষা বলতে পারি না, তারা হিন্দিতে শালেকে পিটে দাও, মেরে দাও, তারপরে হিন্দিতে মানে তারা এই সমস্ত কথাবার্তা বলছে, একেবারে নলি নলি ছুটিয়ে দাও, আরও আগে দেওয়া উচিত ছিল। এটা হলো আওয়ামী লীগের বয়ান। এখন তারা করবে, তারা যেহেতু এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির এক শ্রেণীর লোক, যেহেতু এরা তারেক রহমান সাহেবকে, এই মুহূর্তে তারেক রহমান সাহেবকে নাসিরুদ্দিন পাটোয়ারি সরাসরি বলছে যে আপনি তো রাষ্ট্র ক্ষমতায় বসে প্রেম করা শুরু করেছেন স্ত্রীকে নিয়ে, আপনি এই যে বিভিন্ন জায়গাতে শোক আপ করে বেড়াচ্ছেন। এই কথা বলা কিন্তু এত সোজা না, এটা বিপ্লবীদের পক্ষে সম্ভব। আপনি মানে এটার অ্যাগেনস্টে যদি তারেক রহমান সাহেব নিজে বলতেন, তার লোকজন বলতেন যে না, এটার পক্ষে যুক্তি আছে, সেটা অনেক ডিসেন্ট হয়ে হতো। কিন্তু কথা না বলে এখন তার টেংরি ভাঙতে হবে, তাকে বাঁশ দিয়ে পিটাতে হবে। আই ডু নট সাপোর্ট ইট। আবার তিনি সালাউদ্দিন সাহেব সম্পর্কে অভিযোগ করছেন যে উনি তো এসালামের লোক, এসালাম ওনাকে চালাচ্ছে, উনি দেশ চালাচ্ছেন, পুরো দেশই তো এসালাম চালাচ্ছে। এসালামের রাষ্ট্রপতি, এসালামের শেখ হাসিনা, এসালামের শেখ রেহানা, এসালামই তো এখন সারা বাংলাদেশ চালাচ্ছে। আচ্ছা, আপনি এই কথার উত্তর দেন না। এই যে কথাগুলো সে বলছেন, এই কথাগুলোর উত্তর দেন। তারা যে সকল দুর্নীতির অভিযোগ চলছে, চাঁদাবাজির কথা বলছে, এগুলোর ব্যাপারে, এগুলোর তো প্রত্যেকটা কথারই উত্তর আছে, অনেক সুন্দর সুন্দর উত্তর আছে। কিন্তু তাদেরকে ব্যক্তিগতভাবে, মানে তারা তো সালাউদ্দিন সাহেব, তারেক রহমান সাহেব, অন্য যে কোনো ব্যক্তির সঙ্গে এদের কারোর তো ব্যক্তিগত দ্বন্দ্ব সংঘাত নেই। আর তারা এখন যে পর্যায়ে আছে, ভুলে গেল মানে আগামী এই মানে যদি অলৌকিক কোনো ঘটনা না ঘটে, জিন পরি এসে যদি তাদেরকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না বানিয়ে দেয়, তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আগামীতে একটা এমপি হবে, এটাই দুরূহ বিষয়। তো সেক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন অ্যাগেনস্টে তারা যেভাবে আওয়াজ তুলছে, এই আওয়াজগুলো তো আসলে বিএনপির জন্য অনেক ভালো। মানে সরাসরি প্রধানমন্ত্রীকে, তার পরিবারকে, আমাদের দেশে তো প্রধানমন্ত্রী হলে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তার পরিবার নিয়ে কোনো রাজনৈতিক সমালোচনা করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী হলে তো ও মাই গড, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কোনো কথাই বলা যাবে না।
যার হাতে লাঠি আছে। সেনাবাহিনীর প্রধানকে নিয়ে কোনো কথা বলা যাবে না, ক্যান্টনমেন্ট নিয়ে কোনো কথা বলা যাবে না, কিন্তু এই যুবকেরা কিন্তু সেই ট্রেডিশনটা ভেঙে দিয়েছে। আপনার দৃষ্টিতে সেগুলো অশালীন মনে হতে পারে, সীমা অতিক্রম হতে পারে আমাদের ট্রেডিশনের বাইরে, কিন্তু আপনি সারা জীবন ঘুমটা দিয়ে থেকেছেন, মানুষকে সম্মান করেছেন, কিন্তু আপনাকে একেবারে বলাৎকার করে একেবারে প্ল্যান করে ছেড়ে দিয়ে গেছে বিভিন্ন শরীরের শাসক। আর সেই প্রেগন্যান্সি থেকে এরাই কিন্তু বাঁচিয়েছে। তো কাজেই এদেরকে পলিটিক্যালি মোকাবেলা করাটাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি, কিন্তু সেটা না করে তাদের বিরুদ্ধে তারা কথা বলছে, তাদের বিরুদ্ধে কলমও নয়, সরাসরি ডাইরেক্ট বাঁশ। আর সে বাঁশ কি যেন তেন বাঁশ না, বিশাল 10-12 হাত লম্বা বাঁশ দিয়ে তাদেরকে পেটানো হচ্ছে। এই জিনিসগুলো মানে ভালো ফলাফল আনবে না, কারোর জন্যই ভালো ফলাফল আনবে না। এখনো রক্তের দাগ শুকোয়নি, এখনো বাতাস থেকে বারুদের গন্ধ যায়নি, এখনো জুলাই আগস্টের যারা আহত তাদের ঘা শুকোয়নি। কাজে এত দ্রুত যদি আমরা সবকিছু ভুলে যাই এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি, এবং মানে যার কারণে মানে সিন্নি খেলাম, সেই মোল্লাকে চিনলাম না, মোল্লার কারণে সিন্নি, এরকম পার্লামেন্টের মজার মজার কথাগুলো হচ্ছিল, সেই মোল্লাদেরকে আমরা এখন ভুলে যাচ্ছি। তো কাজেই আমি মনে করি যে এই জুলাইকে কেন্দ্র করে হবিগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়গুলোর একটা রাজনৈতিক সমাধান দরকার। যেমন এই বছর তারা গোপালগঞ্জে যায়নি, এটা একটা ভালো সিদ্ধান্ত, গোপালগঞ্জে যায়নি, কিন্তু এই যে তারা যে হবিগঞ্জে গেলেন এবং হবিগঞ্জে যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনায় এনসিপির যারা নেতৃবৃন্দ, তাদের মুরব্বী আছে জামাত, তাদের বোঝা উচিত, বলা উচিত আসলে এই ঘটনাটা কেন ঘটলো, দ্বিতীয়বার যেন এই ঘটনা জামাত এনসিপির পক্ষ থেকে না ঘটে। আবার সরকারের পক্ষ থেকেও এখানে সহনশীলতা দেখানো এবং এই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে যারা দায়ী ব্যক্তি তাদেরকে বিচার করার মধ্যে কিন্তু সরকারের অস্তিত্ব, সরকারের দীর্ঘস্থায়িত্ব এবং সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক রহমান, আপনি মস্ত বড় ভুল করেছেন, এর জন্য আপনার কাফফারা দিতে হবে, এমন কাফফারা দিতে হবে যে কাফফারা আপনি কখনো এক্সপেক্ট করেন না। আপনি আমার পার্সোনাল রক্ত ঝরাইছেন, আপনি আমার বয়সে বড় হবেন, ছোট ভাইয়ের রক্তের প্রতিশোধ নিবে। আদালতেও যাব না, কোথাও যাব না, রাজনৈতিকভাবে আপনার ইনশাল্লাহ পরাজয় হবে। আমি এটা খুবই পার্সোনালি নিলাম। শেষ প্রোগ্রামটা ছিল জৈন্তপুরে, সিলেটের জৈন্তপুরে। আলহামদুলিল্লাহ প্রোগ্রামে অনেক লোক হয়েছে, এত সন্ত্রাসের পরেও। আমি স্টেজ থেকে নেমে 2-3 মিনিট গাড়ি ক্রস করার পরে বিকট একটা সাউন্ড হলো। প্রথমে আমি দেখলাম আমার সাথে যে ছিল তার হাত রক্তাক্ত, পরে দেখি আমি। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।